সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলিফ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিটের আজকের আয়োজনে। আর আমি সাদিয়া সোমা থাকছি আপনাদের সাথে দেশের সবচেয়ে প্রথম এবং সর্ববৃহৎ নাটকের রিয়েলিটি শোতে। দেখছেন এটিএন বাংলা পর্দায়। দর্শক আপনারা জানেন গত কয়েক মাস ধরে চলে আসা নাট্যযুদ্ধের প্রথম পর্বে দেশের মোট 12টি অঞ্চল থেকে 64টি জেলা সর্বমোট 65টি দল অংশগ্রহণ করেছিল। এবং প্রথম রাউন্ডের শেষে বিচারকদের চুলচেরা বিশ্লেষণ এবং দর্শকের ভোটে সর্বমোট 20টি দল তৃতীয় রাউন্ডে উঠে পড়ে। এই দ্বিতীয় রাউন্ডে 20টি দল নিয়ে চলছে আমাদের এখনকার প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার একমাত্র দর্শক কিন্তু আপনারা। নাট্যযুদ্ধের মূল পর্ব শুরু করার আগে আমরা যথারীতি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে আজকে বিচারকের আসনে অলংকৃত করতে আমাদের প্রিয় চারজন জাজেস আছেন। আমি প্রথমেই আমার বাম দিক থেকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার প্রিয় সুঅভিনেতা, সুনির্মাতা, সম্পাদক এবং শিক্ষক সাইদুল আনাম টুটু। তারপরে আছেন আমাদের সবার প্রিয় প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের নাটকের অগ্রদূত, বাংলা সিনেমায় অভিনয় করেছেন দীর্ঘদিন, এখনো করছেন, সুঅভিনেতা সৈয়দ হাসান ইমাম। এবং সবশেষে যিনি আছেন আমার খুবই প্রিয় সদা হাস্যময়ী সুঅভিনেত্রী নাট্যজন আফরোজা বানু। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নাট্যযুদ্ধের মঞ্চে আজকে যে দুটি দল নির্বাচিত হয়েছে তার প্রথম দলটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিভাগীয় জেলা খুলনা, এবং অন্য যে দলটি আছে সেটা বরিশাল বিভাগের জেলা ঝালকাঠি। আপনাদের দুই দলকে জানাচ্ছি স্বাগত। নানা ঐতিহ্যের জনপদের নাম খুলনা। আর এই জেলা দলের অভিনয়, তাদের লেখা নাটক এবং তাদের বিভিন্ন নাটকে আমরা এখন দেখি। হ্যাঁ দর্শক, আমরা দেখে নেব খুলনা দলের নাটকটি। তার আগে সময় হয়ে গেছে একটি কমার্শিয়াল ব্রেক নেবার। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখছেন রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিটের আজকের আয়োজন। যাওয়ার আগে বলে গেছিলাম দেখবো আমরা খুলনা নাটকটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক খুলনা দলের নাটকটি। অফিস থেকে বের হচ্ছ? আমি কিন্তু রেডি। এটা কি মিথিলার নাম্বার? আপনি কি বলছেন? তার আগে বলুন তো, আমি যে নাম্বার থেকে আপনার সাথে কথা বলছি এই নাম্বারটি কার? আমার হাজবেন্ডের। কেন, কি হয়েছে? নিরালার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোকের পকেটে এই মোবাইলটি পেয়েছি। আপনি জলদি থানায় চলে আসুন, আমরা লাস্ট নিয়ে থানায় যাচ্ছি। লাশ? এই ছেলে কি করছিলে? আর চলো তো অ্যাক্সিডেন্ট করতে। বাসা কোথায় তোমার? আমি বাসা তো হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে? কোন এলাকা থাকো?
ওই ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক আছে না, হুম। ওইটার পাশে। ও, ওইখানে গেলে কি তুমি চিনতে পারবে? হ্যাঁ। আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি যাই, চলো। এই খালে, চলো। কি চাই? স্যার এই বড় স্যারের সাথে একটু দেখা করব। কি কেস? নালিশ কেস স্যার। আসামি কিটা? আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, যাও যাও, ওখানে যে বউ, ওখানে যে বউ, যাও। সরি স্যার, আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আমি তোকে আনতে যাব। এরকম কথা অনেকেই বলে স্যার, তারপরে বেড়ানো হয়ে গেলে চলে যায়। কি আশ্চর্য, আমি তো এখানে বেড়াতে আসিনি, তাই না? কিছু করার নেই স্যার, আপনাকে টিকিট নিয়ে ঢুকতে হবে। টিকিট দেন তো। জি ওসি সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কি বললো? লাশটা থানায় আছে, এখনই মর্গে নিয়ে যাবে। ভাইজান দেরি না করে চলো রওনা দিই। আচ্ছা চল। এই, তুমি হুট করে আমাকে না বলে ভেতরে ঢুকে পড়লে কেন? শিশু পার্কে এসে দু একটা রাইড না চড়ে গেলে হয় বলো? দেখো বাবা, আমি এমনিতে প্রচন্ড ঝামেলা আছি, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে যেতে হবে, চলো তো। তুমি তো পৌঁছে কেন, দেখছো আমি রাইডে উঠবো। আচ্ছা, তোমার বাসাটা এই শিশু পার্কের কোন পাশে? তুমি একাকে চিনতে পারবে তো? খুব চিনবো। আচ্ছা, তাহলে তুমি খেলা করো, আমি যাই। না না, আমি একা চিনবো না তো, আমি হারিয়ে গেছি না। দেখো বাবা, আমি প্রচন্ড ঝামেলা আছি, আজকে চলো যাই। আমি একবার রাইডটা চড়ে আসি, একবার যাই প্লিজ। না, তোমাকে রাইডে চড়তে হবে না, চলো তো। ওই, তোমার এনে কইছি ওইখানে চুপচাপ বসে থাকবা, লড়াচড়া করবে না। বসছে কেমনে পুলিশ ভাই? বাসের তলায় পড়ছে, কিন্তু একটা বাইরে গেছে। ইস, আল্লাহ রে আল্লাহ, কার বুক যে খালি হইলো। যাও যাও, ওই জায়গায় বইয়া পড়ো, যাও যাও। স্যার এই বড় স্যারের সাথে স্যার একটু দেখা করতে পারলে চলে যাচ্ছি স্যার। বড় স্যার এখন বিজি আছে, দেখলে না লাশের লোকজন আইতে আছে। বড় স্যার ফ্রি হইলে তোমার লগে মুই দেখা করে দিব। স্যার একটু দেখি। যাও যাও, বইয়ে পড়ো, যাও। এবার বলো, তোমার বাসাটা কোন পাশে? আমার বাড়ি তো রূপসা নদীর ওই পারে।
মানে তুমি না বললে শিশু পার্কের আশেপাশে? ও তো রাইডে চড়বো বলে বলেছিল। তুমি তো মহা তেদর ছেলে। কি করবো বলো, আম্মুকে তো কত বলে আমাকে শিশু পার্কে নিয়ে যেতে, কিন্তু নেয় না। আমি হারিয়ে গিয়েছি, সেটাই ভালো হয়েছে। দেখুন, আপনাদের অপেক্ষায় অনেকক্ষণ থানায় লাশ রাখা হয়েছে, এখনই মর্গে পাঠাতে হবে। আমি কিছুতেই হোটেল কাটাছাড়া করতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা আপা, লাশ কাটাছাড়া করা হবে না। এবার শান্ত হও তো। অ্যাক্সিডেন্টের লাশ পোস্টমর্টম তো করতেই হবে, এটাই নিয়ম। একটা কাজ করুন, আপনি ওনাকে একটু বুঝিয়ে শুনিয়ে শান্ত করুন প্লিজ। ভাইজানের মোবাইলটা? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই পোস্টমর্টমটা অ্যাভয়েড করার কি কোনো উপায় নেই? আপনি তোর অবস্থা দেখতেই পাচ্ছেন। দেখুন, সময় নষ্ট না করে আপনারা বরং লাশের কাছে যান, লাশটি শনাক্ত করে আগে জরুরি। সেন্টি স্যার, এনাদেরকে লাশের কাছে নিয়ে যান। আসুন। এই জীবনের প্রথম নৌকায় চড়বো মানে? তুমি না বললে তোমার বাড়ি নদীর ওপার? ধুর বোকা, বাড়ি নদীর উপরে হবে কেন? আমি তো নৌকায় চড়বো বলে এখানে এসেছি। এই ছেলে, এই কি শুরু করেছো তুমি? জানো, আমার স্কুলের বন্ধুরা আম্মা আব্বুর সাথে কত জায়গায় বেড়াতে যায়, পার্কে যায়, নৌকায় চড়ে, অথচ আমি কোথাও যাই না। আমার আব্বু নেই তো। কেন, তোমার আব্বু কোথায় থাকে? আমার আব্বু তো আকাশে তারা হয়ে গেছে, আর আসবে না। তো তোমার আম্মু তোমাকে ঘুরতে নিয়ে যায় না? আম্মু তো সারাদিন অফিস নিয়েই থাকে, আমাকে নিতেই পারে না কোথাও। তারপর শুক্রবার আমাকে নিয়ে আবার কত কোচিং এ দৌড়াতে হয়। নৌকা চড়া শেষ হয়ে গেলে তারপর বাড়ি যাবে তো বাবা? হ্যাঁ যাবো। আচ্ছা চলো আমরা নৌকায় চড়ি। হ্যাঁ আচ্ছা। ওকে। মাঝি ভাই যাবেন নাকি? আসেন স্যার। কই যাবেন? এই একটু ঘুরবো। কত নেবে? সাওয়ালে নিয়েই ঘুরবেন, খুশি মনে যা দেন দিয়েন। আচ্ছা চলো বাবা। আচ্ছা হল্ট! এই এখানে ভাবে ঘোরাঘুরি করছো কেন? স্যার, এই বড় স্যারের সাথে স্যার একটু। দেখছো তো বড় স্যার ব্যস্ত আছে। আচ্ছা কও তো, বড় স্যারের কাছে তোমার নালিশটা কি? আমার জামাই সারাদিন নেশা করবে আর দিন গেলে আমারে পেটাবে। এই যে আজকে সকালে টাকার জন্য গরুর মতো মারলে স্যার। এই যে দেখেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বড় স্যার ফ্রি হলে আমি তোমার কথা বলবো। হ্যাঁ বসে যাও। স্যার আপনি আমার ধর্মের ভাই স্যার। স্যার আপনি যদি আমার এই উপকারটা করেন স্যার, আল্লাহ আপনার উপর খুশি হবে স্যার। আমি ওর গড় আর করবো না, ওরে এবার আমি সাইডেই দেবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বললাম তো বড় স্যার ফ্রি হলে আমি তোমার কথা বলবো। তুমি যাও এখন একটু। হ্যাঁ আচ্ছা স্যার দেখেন স্যার। আচ্ছা আচ্ছা দেখো, তুমি যাও এখানে গিয়ে বসো, আমি দেখছি। শোনো বাবা, আজকের মতো তুমি বাসাতে যাও, ঠিক আছে? এরপরে একদিন তুমি, আমি, তোমার আন্টি তিনজনে মিলে অনেক ঘুরবো, অনেক মজা করব, আইসক্রিম খাবো, চকলেট খাবো, ঠিক আছে আব্বু? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, একদম সত্যি বলছি। দুলাভাই, ও দুলাভাই। কিরে তুই এখানে? সে অনেক কাহিনী, আপনার মোবাইল কই? আর বলিস না, সকালবেলা মোবাইলটা চিন্তা হয়ে গেল রে। দুলাভাই আপনি জলদি থানায় চলেন, আপা থানায় আছে, আপনার অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? দুলাভাই এত কথা বলার সময় নেই, আপনি নামেন তো, নামেন নামেন তো, নামেন।
দুলা ভাই, এই লাশটার পকেটে আপনার মোবাইল পাওয়া গেছে। আরে এই লোকটাই তো, এই লোকটাই আমার মোবাইল ছিনতাই করেছিল। ও মাই গড! শান্ত হও মিথিলা, শান্ত হও। আর বলো না, যে বিচ্ছুর পাল্লায় পড়েছিলাম এ হচ্ছে মুস্তাকিম, আমার নতুন বন্ধু। তোমার আন্টি। ভাই আপনি আমি ওকে তাহলে প্যাকআপ বলে দেন। দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায়। দর্শক, আমরা দেখে নিলাম খুলনা জেলা দলের নির্মিত নাটক দূরে কোথায় দূরে দূরে। আশা করি চমৎকার এই নাটকটি ভালো লেগেছে আপনাদের কাছেও। দর্শক, আপনাদের যে ভালো লেগেছে বা ভালো লাগেনি সেটা আমরা আপনাদের SMS এর মাধ্যমে জানতে পারবো, কিন্তু তার আগে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের সাথে আছেন, আমরা জেনে নিব তাদের কাছে নাটকটি কেমন লেগেছে। সর্বপ্রথম আমি প্রশ্ন করতে চাই শ্রদ্ধেয় আফরোজা বানু ম্যাডামকে, আপনার কাছে কেমন লেগেছে? এক কথায় বলতে গেলে ভালো লেগেছে। নতুন নয়, তবে নতুনত্ব আনার একটা প্রচেষ্টা ছিল। সেটা হচ্ছে শেষ দৃশ্যে যখন আমরা দেখলাম পুরো ব্যাপারটাই শুটিং হচ্ছে। আবার পুরো ব্যাপারটা শুটিং না হলেও নাটকটা আলাদাভাবে একটা পূর্ণ নাটক মনে হয়েছে। কিছু কিছু চরিত্র, মানে বিভিন্ন রকম চরিত্র যখন আলাদা আলাদাভাবে আসছিল তখন একবার মনে হচ্ছিল যে পরিচালক শেষে এসে মেলাবে কি করে। শেষে এসে যেভাবে মিলিয়েছে সেটা একজন নতুন পরিচালকের কাছে একটা ভালো কাজই মনে হয়েছে। আর মৃতদেহর চেহারাটা অত বিভৎস হয়নি যা দেখে তার বউ বা তার আত্মীয় স্বজন চিনতে পারেনি। ওটা না দেখালেও চলতো, হ্যাঁ, মানে ক্যামেরায় না দেখালে যে হ্যাঁ এমন কিছু, কারণ ওই বিভৎসটা আনাটা অনেক কঠিন। একটু রক্ত, কারণ আমরা তো ওই ছেলেটাকে চিনতেই পারছিলাম পুরোপুরি মুখ দেখে। নাট্যকারের তৈরি যে চরিত্র সেটা হচ্ছে যে বস্তির মেয়েটা নালিশ করতে এসছে, এবং উনি অভিনয় খুব ভালো করেছেন। আমার মনে হয় যে উনি খুব মানে শিল্পী হিসেবে তাকে আমার খুব ভালো লেগেছে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ম্যাম। এবার আমি অনুরোধ করব সাইদুল আনাম টুটুল স্যারকে নাটকটি তার কেমন লেগেছে সেটা আমাদেরকে বলার জন্য। মোবাইলটা কার চুরি হয়েছিল, তাকে কি আমরা দেখেছি ছবিতে, পর্দায়? হ্যাঁ, এবং সেই কি ওই ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়ায়? জি স্যার। এখন এইগুলো মানে এত মনে হচ্ছে যে এমনভাবে দেওয়া যে এইটা করে গল্পটা আমরা এইভাবে সাজাবো, মানে অর্পিত যারে বলে। এটা ঠিক ঘটে যাওয়া, যে হঠাৎ করে ঘটে যাচ্ছে একটার সাথে আরেকটা, এমন এই ধরনের রিলেশন কিন্তু তৈরি হয়নি। আমি নাট্যকার এবং পরিচালক একই ব্যক্তি, তিনি একটু যদি উত্তর দেন যে দূরে কোথায় সাথে এই গল্প কাহিনীর সম্পর্কটা। ধন্যবাদ স্যার। গল্পটা আমরা যেভাবে তৈরি করার চেষ্টা করেছি, আমাদের এটা ইম্প্রোভাইজ গল্প। তো আমাদের মূল বিষয়টা ছিল ছোট্ট একটা ছেলে, সেই ছেলেটাকে নিয়েই।
তো দেখা যায় যে আমরা আমাদের যে প্রতিদিনের যে জীবন আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে রিলেটেড, বাট দেখা যায় কোথাও না কোথাও আমাদের একটা দূরত্ব থেকেই যায়, এটা আমাদের অনেকেরই অজানা থেকে যায়। যেমন ছেলেটা হারিয়ে গেছে, এটা তার ফ্যামিলি থেকে অজানা, বা ওই লোকের যে মোবাইলটা ছিনতাই হয়েছে তার ফ্যামিলি থেকে অজানা। তো আমরা সবাই সবার কাছ থেকেই দূরে থাকি কিছু না কিছু সময়ের জন্য, বাট আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে রিলেটেড, প্রত্যেকেই প্রত্যেকের কাছাকাছি আছি, কিন্তু একটা জায়গাতে এসে আমরা কখনো না কখনো দূরে চলে যাই। সেই জায়গাটাকে আমরা এখানে মেন করার চেষ্টা করেছি। আপনার ব্যাপারটা হয়ে যাচ্ছে কি যে এখন ছবিটা দেখার পরে সবাইকে বুঝিয়ে বলে আসতে হবে। নিছক নতুনত্বের জন্যই কি আপনি এই নাটকটা এরকম ভাবে তৈরি করলেন? আমরা সবাই যে নতুনত্ব আমাকে কোনোভাবে আলোড়িত না করে, সেই নতুনত্ব দিয়ে আমি কি করব? সেটাই তো নতুন, যে নতুন আমাকে আলোড়িত করবে। স্যার, এটা আমরা যে নাট্যযুদ্ধে পারফর্ম করছি, নাট্যযুদ্ধের কাজ করছি, সেটাকে দেখানোর জন্যই আমরা এইভাবে বিষয়টাকে তুলে এনেছি আর কি। ঠিক আছে, আপনাদের যুক্তি আমি শুনলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। এরপর আমরা অনুরোধ করব শ্রদ্ধেয় দিলারা জামানকে বলবার জন্য। খুলনার যে পারফরমেন্সটা দেখেছিলাম তখন তাদের কাছে প্রত্যাশাটা অনেক বেশি ছিল আজকে, কিন্তু আজকে আমি দুঃখের সঙ্গে বলছি যে আমি সত্যি কষ্ট পেয়েছি, কারণ এটা তো একটা ভিজুয়াল মিডিয়াটা আমি দেখে আমাকে সেটা বিশ্বাসযোগ্য করতে হবে। গল্পটা প্রথমে শুরু হয়েছিল ঠিক আছে, একটা টুইস্ট থাকবে নতুন ধরনের, কিন্তু এটাকে এত মানে চমক দেবার জন্যে যেভাবে গল্পটা এগিয়ে গেছে সেটা আসলে সত্যি পরে হতাশই হতে হয়েছে। আর দ্বিতীয়ত যে ছোট বাচ্চাটি, সে তার মধ্যে বেশ প্রতিবার স্বাক্ষর সে রেখেছে, সে ভালো করেছে, তাকে অভিনন্দন জানাই। এবার আমি অনুরোধ করব সৈয়দ হাসান ইমাম স্যারকে তার মতামত জানানোর জন্য। এতটা কঠোর আমি হব না, যেটা টুটুল এবং দিলারা জামান যেটা বলেছেন, যার মোবাইল হারিয়েছিল তার স্ত্রী, তিনি যে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে ওই শটটা না দেখালেই সব দিকটা রক্ষা হতো, সেটা না দেখালি, এবং তার প্রতিক্রিয়াতে মনে হচ্ছে তার স্বামী মারা গেছে, সেটা না দেখালেই হতো, বরং প্রতিক্রিয়াটা অন্যরকম করলে বা অন্যরকম করলে হয়তো এক্সপোজড হয়ে যেত, না দেখালেই হতো। প্রতিক্রিয়াটা মুখটা ঘুরিয়ে নিলেন, হয়তো বীভৎস দেখে তার মনটা খারাপ হয়েছে, একটা বীভৎস লাশ, কিন্তু তার স্বামী না। আমার বিশেষ করে যে বস্তির মহিলা যিনি এসেছেন অভিযোগ করতে, সবাই বলেছেন তার অভিনয় আমাদের সবারই খুব ভালো লেগেছে, বেশ উন্নত মানের অভিনয়, বাচ্চাটিও ভালো করেছে, অফিসের যিনি করেছেন তিনিও স্বাভাবিক আচরণ করেছেন, অতি নাটকীয়তা নেই, সংলাপ প্রক্ষেপণই হোক বা অভিব্যক্তিটি হোক, অতি নাটকীয়তা নেই। আমি এটাকে একটা অ্যাভারেজ নাটক হিসেবেই মনে করি। ধন্যবাদ সৈয়দ হাসান ইমাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। এবার দর্শকদের কাছ থেকে ভোট চাইবার পালা। প্রিয় দর্শক, আমরা খুলনা জেলা, আমাদের নাটক দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে এসএমএস করুন তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য। আমাদেরকে এসএমএস করতে আপনার মোবাইলটি হাতে নিন, মোবাইলে মেসেজ অপশনে যেয়ে লিখুন NJ, তারপর একটা স্পেস দিয়ে লিখুন 48 অর্থাৎ 48 খুলনা জেলার কোড, এরপর পাঠিয়ে দিন 2010 নম্বরে, যত খুশি ততবার যে কোনো মোবাইল থেকে। দেখছেন রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমান বিস্কিট। দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ রিয়েলিটি শো দেখতে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা পর্দায় চলছে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধ, 20টি দল এখানে যুদ্ধ করছে হেড টু হেড, বিচারকদের রায় এবং আমাদের এসএমএস এ চলে যাবে 10টি দল তৃতীয় রাউন্ড। ভুলে যাবেন না আপনার মূল্যবান এসএমএস পাঠানোর কথা আপনার প্রিয় দলের জন্য। এসএমএস পাঠানোর নিয়মটি আমরা আবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NJ, স্পেস দিয়ে আপনার প্রিয় দলের কোডটি লিখে পাঠিয়ে দিন 2010 এই নাম্বার, যতবার খুশি ততবার। দর্শক, ধানসি নদীর কথা মনে আছে? এই ধানসি নদী কিন্তু ঝালকাঠি জেলার পশ্চিমে বয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখবো ধানসি নদী খ্যাত ঝালকাঠি অঞ্চলের নাটকটি। কিন্তু নাটকটি দেখার আগে আমরা নিয়ে দুটি ছোট্ট কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমান বিস্কিটের আজকের আয়োজন। ব্রেকের আগে বলে গিয়েছিলাম আমরা এসে দেখবো ঝালকাঠি দলের নির্মিত নাটকটি। চলে তাহলে দেরি না করে আমরা দেখে নিই নাটকটি।
মনির। জি চাচা। এই ফাইলটা লইয়া রেজিস্ট্রি অফিসে যা। জি। কিন্তু চাচা যাবো যে খরচাটা? চাচা আর কিছু করা লাগবে না, এটাকে ঠিক করে কর। আসি। তোমরা খাবা না? খুকুরি ছাড়া কেমনে খাই? মল্লিক বাড়ি যাইতো, ভালো মন্দ খাইতো। এখন আর এই পান্তা পানি খাইতে চায় না। আমার কি জমিদারি আছে? যা জোরে তাই তো খাইতে হইব। কুকুর শরীরে কেমন এখন? ভালো না, মেলা দিন তো মল্লিক বাড়ি কাজেও যায় নাই। বিকালে তাহলে কাশিম ডাক্তার কাছে নিয়ে যাবি। চাচা চাচি মরণের পর আমরাই তোর সব। অসুখ বিসুখ হলে তো আমরাই দেওয়া লাগবো। পানি খা। তোমার কাশিম ডাক্তারের কাছে নিয়ে যাইও, আমি কামে গেলাম। নে বাবা খা। না, আমার হাতে খা। গুগু খা না বাপ। হ্যাঁ শুনছো? কই গেলা? কি হয়েছে সোনা? এদিকে চা। কি হয়েছে? খা সোনা, তুই খাইলে তোর লই ঘুরতে যামু। খা সোনা, দাও দাও। নে বাবা খা, খা খা বাবা। কি করো সারাদিন? এটা পোলাও খাওয়াইতে পারো না? তোমারে একটা কথা কই। কুকুরে এনে অনেক বউ করিয়া না। কিসব কথাবার্তা কও? গ্রামের একটা মান সম্মান আছে। আর রাখো তোমার মান সম্মান। পোলাটা কি না খাইয়ে মরবো? ভাইবে দেই ব্যাপারটা। সবই তো শুনলা, এখন কি করবা? মন মারা হয়ে বসে থাকলে চলবো? একটা সমাধান করুন লাগবো না? দিন গেলে তো পেটের বাচ্চারাও বড় হইব, জানতে তো হইব এর বাপের পরিচয় কি। আরে জিগাও, কেডাই কাজটা করলো? জিগাইছি, মুখ তো খোলে না, কেমনে বুঝমু কও? তাহলে আনিস মল্লিকের সাথে কিছু একটা পরামর্শ করতাম। হ, তুমি কিছু একটা করো। ও দিলু ভাই, মন মারা হয়ে বই দিছো কা? ভাবির লই কি ঝগড়া টগড়া করছো নি? তোর কাম তুই গোসল কর, এত কথা কস কেন? ওয়ালাইকুম। আপনি খুঁজতেছিলাম আমি। কে? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা ক? ভাই কেমনে মুখে কই কুকুর একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সর্বনাশ হচ্ছে রে। আচ্ছা তুই বাড়ি আইস, আমার বাড়ি আইস, যা কর মানে গেলাম। দেখ দিল, ব্যাপারটা সবাই জানিয়ে গেছে গ্রামের, এর লেগে সবারই লই বইলাম। গ্রামের সম্মানের কথা বিবেচনা করি তো কথার মধ্যে কথা কায়
তোরে মানা করছি না? জি চাচা। দিলু, কুকুর লাগে ঘটে যাওয়া ঘটনাটা আসলে দুঃখজনক। দেখ, সালিশ পরামর্শ যদি মানো তাহলে বাস্তবতা মান্য নাও। আর আমি একটা কথা কই হন, তুই ওই কুকুর প্যাডের বাচ্চাটারে নষ্ট করে দিয়ালা। এটা কি কইলেন মল্লিক সাহেব? পেটের বাচ্চা নষ্ট করার কুকুর তো সমান কথা। না না, এটা আসলে হয় না। তাহলে তুই একটা কাম কর, কুকুরে তুই বিয়ে করে হেলা। আমার তো বউ আছে, আর তাছাড়া আমি বোনের মতো মানুষ করছি। বুইনের মতো? বুইন তো পারে না। এখন দেখ কি করবি। আমার যা কর আমি কইলাম, মানা না মানা তোর ব্যাপার। চাচা জানে যা কইছে ঠিক কইছে, কিন্তু না, এই গ্রামের মানিতে তার রইল না। দিলু, সমাধান তো একটা করতে হইবে। এই বিষয়টা লইয়া যদি মনে করো পুলিশ জানে, এতে কিন্তু তোমার ক্ষতি হইবে। না না, এমনি তো হয় না। কামটা কে করলো আপনারা বাইর করেন। আর গ্রামের মানুষের তো খাই দিয়ে কাম নেই যে সারা জীবন তোর কামের পিছনে দৌড়িবে। দেখ দিলু, আমার যা কর আমি কইছি, তুই মানলে মান, না মানলে না মান। বেলা অনেক হইছে, যা বাড়ি যা। আর আপনারা বাড়ি যান। গেলাম আমরা। আমার লিখছে লও। তোমার হাতের কাজ হলে শুয়ে পড়ো তো। জানি না দুনিয়ার কোন মাইয়া তার স্বামীর ভাবে অন্য কারো দেবে কিনা, কিন্তু আমি তোমারে কইতেছি, তুমি খুকুরে বিয়া করো। কি কইলে বউ? আমার যদি আপত্তি না থাকে, তোমার সমস্যা কোথায়? না, এটা পৃথিবী উল্টেই গেল সম্ভব না। তুই যদি নাম না কও, গ্রামে তোর বাড়ি নানা কথা কইতেছে নানা মানুষ। এমন কাণ্ড কসব গ্রামে মুখ ঢাকা যায় না। তোর ভাই লাগে তোর বিয়ে ঠিক করছে আনিস মল্লিক। সত্যি করে নাম ক, নাম ক, আর নাইলে গলায় দড়ি দিয়ে মর। মরতে পারিস না তুই, আমাকে জ্বালাইস না। যা যা, তুই মর গিয়া।
রেনু, বিচার তো হইলো, কিন্তু আমার খুকুর কি হইব? বিচার তো করলাম, মাইডের কথা একবারও ভাবছো? এছাড়া আমার আর কিছু করার আছে? না, তোমার কিছু করতে হইব না, যা কর আমিই করতেছি। তুই কান্দিস না, তুই সারা জীবন আমার কাছেই থাকবি। কান্দিস না মা, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ঝালকাঠি জেলার নির্মিত নাটক নকল মুখ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা জানবো আমাদের বিচারকদের কেমন লেগেছে। প্রথমে আমি অনুরোধ করব শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম স্যারকে নাটকটি সম্পর্কে তার মতামত জানানোর জন্য। নাটকটা যিনি লিখেছেন তিনি নাটকটার গল্পটা একটা মাথায় এনেছিলেন, কিন্তু গল্পটা ছবিতে কি নাটকে কিন্তু আসে নাই, এই জন্য অনেক কিছু গ্যাপ থেকে গেছে। প্রথম কথা, আমি জানি না শব্দেরও খুব যে টেকিংগুলো, শব্দগ্রহণটা খুব ভালো হয় নাই, ফলে সংলাপগুলো ঠিক বোঝা যায় না। এখানে আমি বুঝতে পারিনি, আমার হয়তো দুর্বলতা হতে পারে এটা, যে পরিবারটিকে দেখানো হয়েছে, যে বোবা মেয়েটি আর যে তার এদের সম্পর্ক কি? হচ্ছে খুকু হচ্ছে গিয়া মৌলিক বাড়িতে কাজ করে, আর আমরা তো ভাবছিলাম বোধহয় শালিকা। আমরা কিছুই বুঝতে পারিনি ওটাও কেন ওই বাড়িতে থাকে, বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি, অন্যরা হয়তো বুঝতে পেরে থাকেন। গল্পটা কনসিভ করেছিলাম ভালো, কিন্তু ইন্টারপ্রেট করাটা আমার পছন্দ হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। এরপর আমি শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামকে অনুরোধ করছি তার মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। হাসান ইমাম ভাই যে ত্রুটিগুলো নাটকের বলেছেন, সেগুলো আমারও দর্শক হিসেবে আমার সাদামাটা চোখে দেখলেও সেই ত্রুটিগুলোই চোখে পড়বে। গল্পে তেমন নতুনত্ব কিছুই খুঁজে পাইনি, এবং শেষে যে মেলোড্রামা সেটাও কেমন স্পষ্ট, যেটা উনি পয়েন্ট আউট করেছেন। তো সব মিলিয়ে আসলে যে খুব একটা তৃপ্ত হওয়ার ব্যাপার সেটা নেই। তো আশা করি ভবিষ্যতে আপনারা এসব বিষয়গুলো চেষ্টা করবেন। অভিনয় চরিত্র যারা যতটুকু চেষ্টা করেছেন, মোটামুটি এইটুকুই বলা যায় এই নাটকটি সম্পর্কে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। অনুরোধ জানাচ্ছি সাইদুল আনাম টুটুল স্যারকে তার মতামত জানানোর জন্য। আমার প্রথম নাট্যকারের কাছে প্রশ্ন, কাজী নওয়াজ, যে নকল মুখের নামটা কেন হলো, নামকরণটা বলেন। আসলে আমাদের ভিতরে দুইটা সত্তা থাকে, একটা খারাপ মানসিকতা, একটা ভালো মানসিকতা। তো এই নাটকে আমরা যেটা স্পষ্টভাবে দেখাইতে চাইছি, হয়তো ওইভাবে আমরা প্রেজেন্ট করতে পারিনি, যে এখানে আমাদের যে ধর্ষক, যে কাজটা আসলে প্রতিবন্ধীকে সন্দেহ করা হয়েছিল, বাট সেই কাজটা এই একটা স্বাভাবিক ছেলে করেছে, এজন্যই মূলত নাটকের নামটা করা হয়েছে নকল মুখ। এই যে আপনি বললেন যে আমাদের একটা সমাজের ভিতরে একটা ভালো মানুষ থাকে, একটা খারাপ মানুষ থাকে, আপনি এস্টাবলিশ করেছেন কোথাও? যে লোকটাকে আপনি শেষে ধরালেন সে যে একটা ভালো মানুষ, কোথাও এস্টাবলিশ হয়েছে? স্যার এটা আমার স্ক্রিপ্টে আছে। আচ্ছা, স্ক্রিপ্ট আছে, তাহলে পরিচালকের দুর্বলতা ধরতে পারি আমি। আরেকটা ব্যাপার আছে আমার,
কাজের মেয়ে খুকু পরিচালক যদি বলেই থাকেন, মনে করে থাকেন যে সে কাজের মেয়ে, তাহলে তাকে ঘরের ভিতর থেকে কেন বের করে এনে বমি করতে হলো? সে তো মাজা ঘষা করতে করতে উঠে ওইখানেই বমি করতে পারতো, তাহলেই আমরা বুঝতে পারতাম কাজের মেয়ে। অথবা গরুর খাবার দিতে দিতে সে বমি করছে বা বমির একটা ভাব আসছে, তখনও বুঝতে পারতাম। তারপরে বোবা, যে এই বোবাটা এস্টাবলিশ করতে হবে না আগে, যে মেয়েটার প্রতি আমার যে সিম্প্যাথিটা তৈরি হবে, কিভাবে তৈরি হবে? আমার এই বোবা মেয়েটার প্রতি সিম্প্যাথি তৈরি হতে হবে তো। আচ্ছা, যাই হোক, এখন দুর্ভাগ্যজনক হচ্ছে যে অভিনয় যে মেয়েটা করলো, খুকু বোবার মেয়ে, সে কি আছে এখানে? আসেননি? হ্যাঁ, আসেননি। উনি কিন্তু ভালো করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই নাটকে উচ্চারণ এবং বাচন ভঙ্গি বলে দুটো আমাদের আলাদা বিষয় আছে, কিন্তু সেই দুটোই ওনাকে দিতে পারছি না। কিন্তু ওনার অভিনয় সত্যিকার অর্থেই খুবই ভালো হয়েছে যখন থেকে আমরা তাকে মানে পেয়েছি পর্দায় এইটা। আর বাড়ির যিনি কর্তা দেখিয়েছেন, সম্পর্ক তো কিছুই এলোমেলো, সব এলোমেলো, কোনোভাবেই সাজানো না, সব আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম কে কি হতে পারে, এরকম একটা। তো উনিও মোটামুটি অভিনয় করেছেন ভালো। আর অটিস্টিক ছেলেটার যে চরিত্র করেছে তাকেও নাম্বার দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই সে যে তার যে একটা মানে আকাঙ্ক্ষা বা যে সে যে ঘটনা ঘটাতে পারে, এটার কিন্তু আগে কিন্তু আমাদের গল্পের আগেও কিন্তু প্রকাশ পায়নি, বা সে যে ঘটিয়েছে পরেও প্রকাশ পায়নি, কিন্তু খালি মেয়েটাকে দেখালো ও, কিন্তু তারপরে সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি সবার সাথে আমি করতে চাই আপনাদের পারমিশনে। আমি দেখলাম স্যারদের সাথে যে আমার কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল যে বোবা মেয়েটি কেন ওই অটিস্টিক লোকটিকে ধরলো আর পরে কেন আরেকজনকে মারা হলো, আমি এখনো বুঝতে পারিনি। এটা যদি আপনারা দুজন একজন ছোট্ট কথায় বলতেন। এখানে ও দেখেছিল, অটিস্টিক ছেলেটা দেখেছিল, কোনো একভাবে দেখেছিল, সেই রেফারেন্সটা টানার জন্যই তাকে ডেকে আনা হচ্ছে। এই যে দেখো, এই যে এখন যে পরিচালক সাহেব যে কথাটা বললেন, আমরা কিন্তু সেটা বুঝিনি, কেউ বুঝিনি। আমরা ভেবেছি নকল মুখ ওই ছেলেটাকে বানিয়ে দিয়েছে, আসলে রেপ করেছে এই অটিস্টিক ছেলেটাই। এই রেপ করেছে, করে ওর বাবা আর ওর ইয়েরা মিলে একটা নিরীহকে বানিয়ে দিয়েছে রেপিস্ট। এই জিনিস যে এত দুর্বল, এবার নিজেরাই বুঝতে পারছেন যে আমরা নিজেরাই ধরতে পারিনি। নাটকটা একবারই দেখব, ভালো নাটক হলে 10 বার দেখব, কিন্তু নাটক একবারই দেখব, তখনই আমার ভালো লাগার বিষয়গুলো আসবে। তো এর প্রশ্নটা থেকে আপনি বুঝতে পারছেন আমরা তাহলে ভুল ধারণা করেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমি অনুরোধ করব শ্রদ্ধা আফরোজা বানু ম্যাডামকে নাটকটি তার কেমন লেগেছে সেটা আমাদেরকে বলার জন্য। নাটক যখন নির্মাণ করব সব সময় কিন্তু পরিচালককে মাথায় রাখতে হবে সময় আমার কতটুকু, কম্পিটিশনে হোক বা টেলিভিশনে প্রচারের জন্য হোক। নাট্যকার লিখে দিতে পারেন 2 ঘন্টার নাটক, নির্দেশককে ঠিক করতে হবে আমি এটা 15 মিনিটের মধ্যে কি দেখাবো, কোনটি আমার মূল চরিত্র। দুটো প্রতিবন্ধী দেখানো হয়েছে, হ্যাঁ, আমার আসলে মূল প্রতিবন্ধী আমি কাকে দেখাতে চাই, যদি আমি প্রতিবন্ধীর প্রতি সহানুভূতিশীল হয়ে নাটক বানাতে চাই। এই বিক্ষিপ্ত ঘটনাগুলো সবার আলোচনায় এসেছে এবং কর্মটিকে করছেন কি করছেন এটাও ভালো করে বোঝা যায়নি। তো এগুলো অনেক পরিষ্কার হতে হবে স্বল্প সময়ের মধ্যে। এটা আমরা শুনবো না যে আমাদের সময় কম ছিল, সেটা নাটকটির সম্ভাবনা ছিল অনেক, বিষয়বস্তুটা ভালো ছিল, কিন্তু সব মিলে একটু মানে ঝামেলা বেঁধে গেছে 15 মিনিটের মধ্যে। বোবা মেয়েটি অভিনয় ভালো করেছে, তবে কতগুলো দৃশ্য আসলে
দেখতে ভালো লাগে না। যেমন বোবা মেয়েটির বমি করা, এটা একদম বাজে দৃশ্য মনে হয়েছে আমার কাছে, কারণ এটা একটা টেকনিক্যাল মিডিয়া, আমরা অনেকভাবে দেখাতে পারি। একদম মানুষের সামনে এসে মুখ থেকে খাবার বের করতে হবে বমি করে, বা প্রতিবন্ধী ছেলেটিকে যখন মা খাওয়াচ্ছে সেই দৃশ্যটাও সুন্দর। প্রতিবন্ধীদের অনেক রকম অসুবিধা থাকতে পারে, হ্যাঁ, সেইটাই যদি আমরা সহানুভূতিশীল হই তাহলে আমরা বিষদৃশ্য কোনো দেখানো জিনিস আমাদের ভালো লাগবে না। এগুলো খুব সচেতনভাবে করতে হবে। কিন্তু তারপরে আমি বলবো, যেহেতু তোমরা সকলেই নতুন কাজ করছো, ভুল ভ্রান্তির মধ্যে দিয়েই তোমাদের অভিজ্ঞতা অর্জন হবে। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আর আমরা দর্শকের কাছ থেকে এবার ভোট চাইবো, সরাসরি ভোট চাওয়ার পালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের টিম ঝালকাঠির নাটক নকল মুখ। আমাদের নাটকটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভোট করুন। আর আমাদের ভোট করতে হলে আপনাদের যা করতে হবে, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NJ স্পেস 13 এবং পাঠিয়ে দিতে হবে 2010 নাম্বারে। যত খুশি ততবার, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। শুধুমাত্র এটিএন বাংলার পর্দায় বাংলাদেশের নাটক নিয়ে সবচেয়ে বড় রিয়েলিটি শো। দ্বিতীয় রাউন্ডে আমাদের সাথে আছে 20টি দল, বিজ্ঞ বিচারক মণ্ডলী রায় এবং আপনাদের মূল্যবান এক্সক্লুসিভিটিতে আরো 10টি দল চলে যাবে পরের রাউন্ডে। আপনারা যদি দেখতে চান আমাদের প্রিয় দলকে পরবর্তী রাউন্ডে, তাহলে আপনাদের ফোনে এসএমএস করে আমাদের ভোট। তার জন্য আমাদের করতে হবে মোবাইলের মেসেজ করে যাবেন, লিখবেন NJ স্পেস দিয়ে লিখবেন আমাদের প্রিয় দলের ফোন নাম্বারটি, পাঠিয়ে দিবেন 2010 নাম্বারে। যত খুশি তত যে কোনো মোবাইল নাম্বারে। বিচারক মণ্ডলী রায় এবং আপনাদের অতি মূল্যবান এক্সক্লুসিভিটিতে 10টি দল চলে যাবে পরবর্তী রাউন্ডে। সুতরাং আপনাদের প্রিয় দলকে আপনারা ভোট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান এসএমএস প্রতিযোগিতাকে পাঠানোর নিয়মটি আবার বলে দিচ্ছি। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NJ স্পেস এবং আপনার পছন্দের দলের কোডটি লিখুন এবং পাঠিয়ে দিন 2010 এই নাম্বারে। যতবার খুশি ততবার। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবার জানতে চাই গ্র্যান্ড ফিনালে কারা পাবেন পুরস্কার। দর্শক, ফাইনাল রাউন্ডে পুরস্কার পেতে যাচ্ছে প্রতিযোগিতার সেরা নাটক, সেরা নির্মাতা, সেরা রচয়িতা, সেরা অভিনেতা অভিনেত্রী এবং সেরা পার্শ্ব অভিনেতা অভিনেত্রী সহ মোট 7 জন নাটক বিভাগ। দর্শক, ঘড়ি তারা কি ঠিক করছে, ঘড়ি দিচ্ছে, সময় কিন্তু শেষ হয়ে এলো আজকের পর্ব। তবে যাবার আগে আমাদেরকে জানিয়ে চাই আগামী পর্বে কোন দুটি দল এই মঞ্চে যুদ্ধ হবে। কিন্তু দল হচ্ছে রাজশাহী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা। সঙ্গে থাকুন আমাদের, সঙ্গে থাকুন রয়্যাল টাইগার নাটক যুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডবার্গ লিমিটেড। শুভরাত্রি। জয়ী হবে তুমি, জয়ী হবে সবাই, হবে